সুইজারল্যান্ড থেকে সরাসরি কোনো ফ্লাইট বাংলাদেশে না থাকায় ওরা ইস্তাম্বুল এয়ারপোর্টে 3 ঘন্টার ট্রানজিট নিল। এই 3 ঘন্টা এয়ারপোর্টের ভেতরে ঘোরাঘুরি, শপিং আর খাওয়া দাওয়া করলো। ইস্তাম্বুল এয়ারপোর্টটা ভীষণ সুন্দর। আন্তর্জাতিক অনেক ব্র্যান্ডের শপ রয়েছে এয়ারপোর্ট জুড়ে। সেখানে ঘুরতে ঘুরতে নোহার চোখ পড়ল ক্যালভিন ক্যালেন ব্র্যান্ডের শপের ওপর। ও সেখানে গিয়ে একে একে দেখতে লাগলো তাদের পণ্য সামগ্রী। দেখতে দেখতে ও জেন্টস এরিয়ায় ঢুকে পড়ল। এখানে ছেলেদের সব আন্ডারওয়্যার। নোহা ভাবলো ঢুকেছে সেহেতু রেভানের জন্য একটা আন্ডারওয়্যার কিনে ফেলা যাক। তাই ও নিজের পছন্দ মতো আন্ডারওয়্যার কিনলো। এদিকে রেভান গুচি থেকে পছন্দ করে একটা ব্যাগ কিনলো নোহার জন্য। জ্বর ঠান্ডার প্রথম ধাক্কাটা সামলে নিয়ে দুজনেই মোটামুটি সুস্থ, তবে এখনও হালকা অসুস্থতায় আছে। দুপুরে মায়ের সাথে ভাত খেতে বসে এক লোকমা মুখে দিতে বেসিনের দিকে দৌড়ে গিয়ে মুখ ভরে বমি করে ফেলল। পেছনে মেনারা বেগমও দৌড়ে আসলেন। মেয়ের মাথায় পানি দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? হঠাৎ বমি পাচ্ছে মা, সব গন্ধ লাগছে। মিনারা বেগম হঠাৎ কিছু একটা ভেবে বললেন, প্রেগনেন্সি টেস্ট করে নে একবার। আরে না মা, এরকম কিছু না, আমার তো মনে হচ্ছে। ধুর, বমি করলেই কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। তাও একবার করে দেখ আমার মনের শান্তির জন্য। আচ্ছা, কাল করব। আচ্ছা, এখন বল কি খাবি? কিছু খাবো না মা, ইচ্ছে করছে না খেতে। শরীর এমনিই দুর্বল, জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসে আছে, এখন আবার বমি। তোকে নিয়ে কোথায় যাব আমি বলতো? এই তোর থেকে কম বয়সে আমি সংসার বাচ্চা সব দু হাতে সামলেছি, আর তুই নিজেকেই সামলাতে পারছিস না। সংসার কি সামলাবি? আবার এদিকে যদি বাবু হয় তাহলে তোকে খুঁজেও পাওয়া যাবে না। মায়ের গর্জনে অতিষ্ঠ হয়ে মিলাদ বলল, ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে। মিনারা বেগম সন্দেহ নিয়ে বললেন, লক্ষণ তো ভালো লাগছে না আমার। ঘরে গিয়ে বস, আমি শুটকি ভর্তা করে আনি। মিলাদ মুখে না না করলেও নিজের মনেও সন্দেহ তৈরি হলো। বিকেলে অনুরূপ ফোন করলো। ওর আজ ইভিনিং আর নাইট 2 শিফটে ডিউটি। মূলত নাইট শিফটে ছিল, কিন্তু এক কলিকের মামা মারা গেছে, তাই ওর হয়ে আজ ওর শিফট অনুরূপই করবে। আর এমনিতেও আজ মেজর দুটো অস্ত্রোপচার করতে হবে, ভীষণ ব্যস্ত সময় যাবে, তাই বিকেলে সময় পেতে মিলাতের সাথে কথা বলে নিল। রাতে যদি সময় পায় তাহলে আবার ফোন করবে, আর কাল সকালে বাসায় যাওয়ার আগে দেখা করে যাবে। মিনারা বেগমের আর ধৈর্য হলো না। তিনি বিকালে বেরিয়ে গিয়ে প্রেগনেন্সি কিট নিয়ে এলেন। সন্ধ্যায় চা দিতে এসে কিটটা বাড়িয়ে দিয়ে বললেন, চেক করে ফেল। মিলাত হতাশ গলায় মায়ের দিকে চেয়ে বলল, উফ মা, তুমিও না, এত অধৈর্য কেন? হব না তো কি করব? এই বয়সে একটা নাতি নাতনি কি দেখার শখ হয় না আমার? মিলাত তার কথা না বাড়িয়ে কিটটা নিয়ে বলল, যাও, আমি টেস্ট করে জানাচ্ছি। হ্যাঁ, দেখে বল। এটা বলে মিনারা বেগম চলে গেলেন রুম ছেড়ে। তিনি যাওয়ার পর মিলাত ওয়াশরুমে গিয়ে টেস্ট করে ফেলল এবং ওকে অবাক করে দিয়ে রেজাল্টটা পজিটিভ আসলো। মিলাত খুশিতে কিছুক্ষণ কথাই বলতে পারল না, এক দৃষ্টিতে চেয়ে রইল কিটটার দিকে। নিজের পেটে হাত রেখে বলল, সোনা, তুই এসেছিস মায়ের কাছে? ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দরজা খুলে নিজের খাটে এসে বসলো মিলাত। এদিকে মিনারা বেগম আগে ঘামটি মেরে দাঁড়িয়েছিলেন দরজার পাশে। মেয়ে দরজা খুলতেই ঢুকে পড়লেন। উত্তেজিত স্বরে প্রশ্ন করলেন, কি রে, রেজাল্ট কি? মিলাত কেঁদে ফেলল। মিনারা বেগম ঘাবড়ে গিয়ে মেয়ের পাশে বসে মাথায় হাত দিয়ে বললেন, কি হয়েছে রে, কাঁদছিস কেন? মিলাত কাঁদতে কাঁদতে বলল, মা, তোমার শখ পূরণ হবে। মিনারা বেগম খুশিতে আলহামদুলিল্লাহ পড়ে ফেললেন। মেয়েকে জড়িয়ে ধরলেন সাথে সাথে। মিলাত মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি ভীষণ খুশি। আমার বাচ্চাটা আমার পেটে বড় হবে। 9 মাস পর আমি ওকে কোলে নেব। মিনারা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তিনি বুঝলেন মেয়ের মনের মাতৃসুলভ অনুভূতি, কারণ এরকম অনুভূতি তো তারও হয়েছিল। পরের দিন সকালে অনুরূপের সাথে যখন দেখা হয়েছিল তখনও মিলাত কিছু বলেনি। ওর পরিকল্পনা ভিন্ন। অনুরূপ মিলাতের সাথে দেখা করে বাড়ি ফিরল, গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়ল। উঠবে দুপুরে। নাইট ডিউটি থেকে এসে ভীষণ ক্লান্ত লাগে ওর। দুপুরের খাবার পর মিলাত মিষ্টি নিয়ে হাজির হলো অনুরূপের বাসায়। প্রথমেই কলি বেগম আর আমিনুল সাহেবকে পা ছুঁয়ে সালাম করলো। কলি বেগম বুকে জড়িয়ে নিয়ে সস্নেহে বললেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। আপনি আর বাবা কেমন আছেন? আমরাও ভালো। আমিনুল সাহেব আর কলি বেগম দুজনেই মিলাতের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল। দুপুরের খাবারও খেতে বলল, কিন্তু মিলাত জানালো সে খেয়ে এসেছে। এতপর হুট করে মুখে একটা লজ্জা ভাব এনে বলল, বাবা মা, আমি একটা খুশির সংবাদ দিতে এসেছি।
আমিনুল সাহেব আর কলি বেগম দুজনেই উন্মুখ হয়ে বললেন, কি খবর মা? মিলাত মাথা নিচু করে বলল, আপনারা দাদা দাদি হবেন। প্রায় সাথে সাথে দুইজনে সমস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। কলি বেগম উৎফুল্ল স্বরে বললেন, ভীষণ খুশির খবর, মিষ্টি মুখ করতে হবে। মিলাত একই স্বরে বলল, মা আমি একটু ওনাকে খবরটা দিয়ে আসি। যাও মা, তোমার উনি ঘুমাচ্ছে। আমার মনে হয় না এই খবর শোনার পর তার ঘুম থাকবে। আমিনুল সাহেব কথাটা বলে হাসলেন, তার সাথে কলি বেগমও। মিলাত লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে এলো অনুরূপের রুমে। এসে দেখলো সাহেব ঘুমে আছে খালি গায়ে, শুধু ট্রাউজার পরে। মিলাত হেসে এগিয়ে গেল, মাথার কাছে বসে মাথায় হাত রেখে কিছুক্ষণ হাত বোলাতেই অনুরূপ চোখ মেলে চাইল। মিলাতকে দেখে একটু অবাক হয়ে বলল, তুমি? আসলাম আপনাকে দেখতে। অনুরূপ হেসে উঠে বসল, দুষ্টু স্বরে বলল, মিস করছিলে বুঝি? হ্যাঁ আমি তো করছিলামই, কিন্তু আর একজনও মিস করছিল। অনুরূপ ভুরু কুচকে বলল, কে? মিলাত অনুরূপের একটা হাত নিজের পেটের ওপর রেখে বলল, সে। অনুরূপ কিছুক্ষণ মিলাতের পেটের দিকে তাকিয়ে রইল, হঠাৎই ওকে জড়িয়ে ধরল প্রবল আবেগে। মনের ভেতর এখন আনন্দের প্রবল ধারা বইছে। অনুরূপ মিলাতে সারা মুখ জুড়ে উষ্ণ চুমুই ভরিয়ে দিল। মিলাত স্বামীর পিঠে হাত রেখে প্রবল আবেগে প্রশ্ন করল, আপনি খুশি হয়েছেন? ভীষণ খুশি। আমি আমার জীবনের সবচেয়ে বেশি খুশি আজ। মিলাত প্রশান্তিতে হাসল। চৈতি আগেই জেনেছিল মিলাত আর অনুরূপের আবার বিয়ে হবে, কিন্তু আজ জানলো মিলাত সন্তান সম্ভাবনা। এটা জেনে কি যেন ভীষণ আনন্দ লাগলো ওর। ওর ফেভারিট ব্র্যান্ডের মদ খেয়ে নগ্ন শরীরে সারা ঘরে নৃত্য করলো। এবার পাওয়া যাবে আসল মজা। ওই শালা ডাক্তারের বাচ্চা, জন্মের শিক্ষা দিয়ে দেব এবার। সুখে শান্তিতে সংসার করা জন্মের মতো ঘুচে যাবে। মিলাত আর অনুরূপের বিয়েটা আনুষ্ঠানিকভাবে আজ আবার হলো। কনে বিদায়ের সময়। মিলাতের বাবা মা ভীষণ কাঁদলেন। মিলাতের বাবা হারুন সাহেব মিলাতের হাত অনুরূপের হাতের মাঝে দিয়ে বলল, বাবা তোমরা যখন নিজেরা বিয়ে করেছিলে তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোমাকে ভালো মন্দ অনেক কথা বলেছিলাম, মনে কিছু রেখো না। আমার মেয়েটাকে সুখে রেখো। ওর জীবনটা আমি ভালো করতে পারিনি, কিন্তু তুমি ওকে কাঁদতে দিও না। ও কাঁদলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। অনুরূপ শ্বশুরমশাইকে শ্রদ্ধার সাথে জড়িয়ে ধরে বলল, বাবা আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে কাঁদতে দেব না। যদিও কখনো আমার জন্য কাঁদে তাহলে আপনি আমাকে যে শাস্তি দেন আমি মাথা পেতে নেব। হারুন সাহেব ভারমুক্ত হলেন যেন। আদরের কন্যাটি একটি ভালো পরিবারে গেছে, এটাই যেন তার শান্তি। রীতিনীতি বন্ধুদের দুষ্টু কথা শুনে অনুরূপ রাত 12টায় ঘরে ঢুকতে পারল। এদিকে মিলাত ঘোমটা ফেলে হাত পা ছড়িয়ে শুয়েছিল। অনুরূপ আসার শব্দ শুনে দরজার দিকে চেয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো তো? বন্ধুরা কি বুদ্ধি দিল শুনি একটু। সাধারণত বাসর রাতে বিড়াল মারার বুদ্ধিই দেয়, কিন্তু বিড়াল তো আমি আগেই মেরে ফেলেছি। তাই আজ শুধু বলেছে তোমার আর বাবুর খেয়াল রাখতে। আচ্ছা বলেন তো, ছেলে হবে না মেয়ে? আমার মনে হচ্ছে মেয়ে। আমারও। বাহ তাই নাকি? তাহলে চলো মেয়ের নাম ভাবি। আর যদি ছেলে হয়, ছেলে হলে পরে ভেবে নেব, আগে মেয়েরই নাম ভাবি। কথাবার্তার খুনসুটিতে শুরু হলো ওদের নতুন জীবনের প্রথম রজনী। আজ রেভানের জন্মদিন, চৈতির মনে আছে সেটা। এই দিনটা ও কি করে ভুলবে। ভীষণ যত্ন করে কেক বানালো ও, একদম পারফেক্ট হয়েছে। ও আগে থেকে ভালো কেক বানাতে পারে, মাঝে মধ্যে বানায়, কিন্তু সেটা শুধু নিজের জন্যই। কিন্তু আজ প্রথমবার অন্য কারোর জন্য বানাচ্ছে, নিজের ভালোবাসার মানুষের জন্য। একটা টকটকে লাল গোলাপের তোড়া আর কেকটা পার্সেল পাঠালো রেভানের কাছে। খুব ইচ্ছে করে ওর রেভানের সাথে একসাথে দাঁড়িয়ে কেক কাটতে। চৈতির স্বপ্ন দেখে কোনো এক জন্মদিনে ও রক্ত লাল রঙের শাড়ি পরে সুন্দর করে সেজে, যেমনটা রেভান ভালোবাসে তেমন করেই ওর সাথে জন্মদিনের কেক কাটবে। শহরের বাইরে একদম নির্জন একটা জায়গায়, দোতলা কাঠের রেস্ট হাউসটা একদম গোপনীয়। এটার কথা রেলমন্ত্রী মতিউর সাহেব ছাড়া কেউ জানে না। বলা যায় এটা একটা গোপন আস্তানা। আগে মাঝে মধ্যে কোনো ঝামেলা হলে তিনি এখানে চলে আসতেন কিছুদিনের জন্য। আজও এখানে বসে আছে, সামনেই টি টেবিলের ওপর বিদেশি ব্র্যান্ডের মদ রাখা। তিনি সোফায় হেলান দিয়ে গভীরভাবে ভাবছেন কিছু একটা। হঠাৎই ফোন এলো এক প্রিয় বন্ধুর।
একই সাথে শালা, স্ত্রীর ছোট ভাই। বেশ কিছুদিন ধরে তাকে অন্যমনস্ক দেখে আর কেউ কিছু না বুঝলেও ওই মানুষটা বুঝেছে, তাই বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু তিনি বলেননি। অবশেষে আজ মনে হচ্ছে ওকে বলা উচিত, হয়তো ও কোনো সাহায্য করতে পারবে। সেই জন্যই এই আস্তানার ঠিকানা পাঠিয়ে আসতে বলেছে এখানে। ঘন্টা দেড়েকের মধ্যে আলমগীর রহমান পৌঁছে গেলেন রেলমন্ত্রীর আস্তানায়। ভেতরে ঢুকতে ঢুকতে চারপাশটা চোখ বুলিয়ে নিতে নিতে বন্ধুকে বললেন, কি বন্ধু, এটার কথা তো আগে বলনি। কি আর বলবো বন্ধু, এটাই তেমন একটা আশাই হয় না, তো হঠাৎ এখানে আসার কারণটা কি বলো তো? বলবো বলেই ডেকেছি, সোফায় বসো। কফি খাবে? হ্যাঁ, খাওয়া যায়। মতিউর সাহেব কাজের লোককে বললেন দুটো কফি দিতে। কিছুক্ষণ পরই কাজের লোক কফি দিয়ে গেলে মতিউর সাহেব তাকে বললেন, আজ তুমি চলে যাও, আজ আর কাজ নেই। কাজের লোক চলে যেতে তিনি বন্ধুকে একের পর এক ঘটনা খুলে বলতে লাগলেন। চৈতির সাথে দেখা হওয়া থেকে শুরু করে ব্ল্যাকমেল পর্যন্ত সব কিছু। আলমগীর সাহেব সব ঘটনা আদ্যপান্ত শুনে বললেন, ভালোই তো ফেসেছ বন্ধু। তার বলতে এখন পরামর্শ দাও, কি করা যায়? ওকে সরিয়ে ফেলো, বললেই হলো না? ও সব কিছু সিস্টেম করে রেখেছে। ও যদি মরেও যায়, ওই ভিডিওগুলো পাবলিক হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, ভাবতে দাও, প্লিজ দ্রুত ভাবো। এই টেনশন নিয়ে আর বাঁচা যাচ্ছে না। আর তুমি বাসায় যেও। নোহা তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছে। মেয়ের তো অন্তত একটু খোঁজ রাখবে নাকি? হ্যাঁ, আজ যাবই। রোগী দেখা শেষ করে অনুরূপ রাত 8টায় চেম্বার ছাড়বে। তার আগে অ্যাসিস্ট্যান্ট এসে বলল, ভিআইপি কল আছে একটা। অনুরূপ আসতে বলল। একটু পরে আলমগীর রহমান এলেন। অনুরূপ তাকে দেখে উঠে গিয়ে হাত মেলালো। আলমগীর রহমান চেম্বারে বসতে বসতে বললেন, অনেকদিন দেখা হয় না ডাক্তার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আঙ্কেল। আপনি কেমন আছেন? ভালো, তবে ইদানিং ঘুম হচ্ছে না। অতিরিক্ত স্ট্রেসের কারণে ঘুম হয় না। ইদানিং বেশি দুশ্চিন্তা করছেন মনে হচ্ছে। চাপের মধ্যে রয়েছি। কি রকম? আমার না, কিন্তু আমার বোন জামাইয়ের। অনুরূপ মনে মনে হাসলো। সে জানতো এরকম কিছুই হবে, আর এটারই অপেক্ষা করছিল ও। তবুও মুখে যথাসম্ভব কৌতূহল ফুটিয়ে বলল, শেয়ার করা যাবে আঙ্কেল? কনফিডেন্সিয়াল ব্যাপার, তবে তোমার উপর আমার আস্থা আছে, তাই তোমাকে বলছি। অন্তত চিন্তিত স্বরে পুরো ঘটনা বললেন তিনি। সব শুনে অনুরূপ বলল, আঙ্কেল, আপনি কি আমাকে মন্ত্রী সাহেবের সঙ্গে একবার দেখা করাতে পারবেন? আপনাদের সমস্যায় মনে হচ্ছে আমি সলভ করতে পারবো। আচ্ছা বাবা, আমি তার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি কাল। জি আঙ্কেল, তাহলে উঠি। না আঙ্কেল, বসুন, চা দিতে বলি। না না, চা খেয়ে এসেছি, ব্যস্ত হয় না। এই বলে আলমগীর সাহেব চলে গেলেন চেম্বার ছেড়ে। বাসায় ফেরার পথে চালতার আচার, এক প্যাকেট বিরিয়ানি, ফুচকা, টক দই এইসব নিয়ে ফিরল অনুরূপ। মিলাদ তখন বিছানায় হেলান দিয়ে বই পড়ছিল। অনুরূপকে দেখে বলল, আমার না বাখরখানি খেতে ইচ্ছে করছে, পুরান ঢাকাটার। আচ্ছা দাঁড়াও, একটু ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি তোমাকে। আচ্ছা। 10 মিনিটের মধ্যেই অনুরূপ বউকে নিয়ে রওনা হলো পুরান ঢাকার উদ্দেশ্যে। রেভান রাতে বাসায় ফেরার পর দেখলো নোহা মুখ ফুলিয়ে বসে আছে। অনেকক্ষণ মস্তিষ্কে আতিপাতি করে খুঁজেও রাগ করার মতো কোনো ঘটনা মনে পড়ল না। রেভান মনে মনে দীর্ঘ শ্বাস ফেলে বলল, নারী জাতি বড়ই অদ্ভুত। এতপর মান ভাগানোর জন্য কাছে গিয়ে বলল, রাগ কেন? আপনার কোনো এক্স গার্লফ্রেন্ড আপনাকে কেক পাঠিয়েছে জন্মদিনের। আমার এক্সের বিয়ে হয়ে গেছে। আর তুমি যার কথা বলছো তার সাথে আমার প্রেম ছিল না, সে আমাকে পছন্দ করতো না, তো কেক কেন পাঠাবে? তাহলে অন্য কেউ পাঠিয়েছে, অন্য কোনো প্রেমিকা। দেখি কেকটা, ইস, কেক দেখার কত শখ, ফেলে দিয়েছি আমি। আচ্ছা, ভালো করেছো। তুমি কেক আনাওনি আমার জন্য? ইস, বুড়ার দামড়া এখনও কেক কাটা লাগবে। রেভান মন খারাপ করে ফ্রেশ হতে চলে গেল। এই কথা শুনে ফ্রেশ হয়ে বের হতে দেখলো পুরো ঘর অন্ধকার, আর ঘরের এক কোণে মোম জ্বলছে কেকের ওপর। রেভান একটু এগোতে নোহা ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন। কেন যেন রেভানের ভীষণ ভালো লাগলো এইটুকুতেই। কেক কাটার পর রেভান বলল, গিফট? নোহা সুন্দর করে একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আসুন, শার্ট খুলেই দেখুন। রেভান শপিং ব্যাগটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে নোহা মুখ চেপে হেসেই যাচ্ছে, কারণ এটার ভেতরে ক্যালভিন ক্যালেনের সে আন্ডারওয়্যারটা, যেটা ও তুরস্কের এয়ারলাইন্স থেকে কিনেছে।